ওকে, আমি তাহলে শুরু করি। আজকে আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং এন্ড ভেরিয়েবল টাইপস। এন্ড সম্ভবত আপনারা এই বিষয় নিয়ে আগে কাজ করছেন মেশিন লার্নিং। যদি আপনারা কাজ করে থাকেন তাহলে আপনারা জানেন যে ডেটা প্রসেসিং বা ভেরিয়েবল জিনিসটা আসলে কি। তো আমি যদি নেক্সট স্লাইড গুলোতে যাই তাহলে আমি প্রথমে বলতে চাই যে ডেটা আসলে কি। বিভিন্ন রকমের ডেটা আছে, টেক্সট ফাইলে ডেটা হতে পারে, ইমেইলে ডেটা হতে পারে, কিংবা সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট। দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ ডেটা, রাইট? সো যেমন আমরা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করি কিংবা টেক্সট ডেটা নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে, কিংবা আমরা স্যাটেলাইট ইমেজ নিয়েও কাজ করতে পারি, রাইট? তো এরকমের। তো মজার ব্যাপার হচ্ছে পুরো ডেটাটা কি আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রাকচার ডাটা, একটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। তো স্ট্রাকচার ডাটা বলতে যেটা খুব অর্গানাইজড, যেমন সিকিউর ডাটাবেজ আমরা রাখা হয় টেবিল টেবিল অনুযায়ী, রাইট? তো ওইটা হচ্ছে পুরোপুরি স্ট্রাকচার। রিলেশনাল ডাটাবেজে আমরা এই ডাটাগুলো স্টোর করে থাকি। আর একটা আনস্ট্রাকচার ডাটা হচ্ছে যেমন টেক্সট ফাইল। যেমন আপনি যদি একটা ওয়েব স্ক্র্যাপ করে ওখান থেকে ডাটাগুলো নেন, দেন ওই ডাটা টোটাল মেসি, রাইট? তো ওই মেসি ডাটাগুলো প্রসেস করে আপনাকে স্ট্রাকচার ফর্মে নিয়ে আসতে হবে আপনার মেশিন লার্নিং এর আর আপনার কাজ করার জন্য যে জিনিসটা দরকার সেখানে নিয়ে আসতে হবে। সেরকম ডাটাটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। তো আমার যে এক্সপার্টাইজ, মানে আমি যে জিনিসগুলো নিয়ে কাজ করি প্রফেশনালি, সেটা হচ্ছে বোথ স্ট্রাকচার আর আনস্ট্রাকচার। কিন্তু আজকে আমরা এখানে শুধু স্ট্রাকচার ডাটা নিয়ে আলোচনা করবো আর কি। তো কেস স্টাডি হিসেবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিস, লোন প্রেডিকশন। তো বাংলাদেশে যেমন এটা, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি আলোচনা করেন তাহলে দেখবেন এইটা হচ্ছে বেশ বেশ বড় রকমের একটা সমস্যা, যে লোন নিয়ে লোন ডিফল্ট হয়, তাই না? মানে ব্যাংক থেকে আমরা লোন দিচ্ছি, হ্যাঁ লোন দিচ্ছি, কিন্তু লোন পরে ফেরত পাচ্ছি না। ওয়াই দ্যাট? মানে এটার অনেকগুলা কারণ হচ্ছে আমরা সঠিকভাবে ডিটারমাইন করতে পারতেছি না যে আমরা কাকে লোন দিব, আমরা সে কি রিস্কি কিংবা আসলে রিস্কি না। আমরা কেন ডিটারমাইন করতে পারতেছি না? বিকজ আমাদের হাতে প্রচুর ডেটা আছে। আমাদের হাতে কিন্তু দেখেন এক একটা বাংলাদেশে এক একটা ব্যাংক আছে 10-20 বছর যাবত ধরে। তো 10-20 বছর যাবত ধরে তারা লোন দিচ্ছে, কোনো কোনো লোন ডিফল্ট হচ্ছে, আবার কোনো কোনো লোন তারা পুরো ফুললি পেইড পাচ্ছে। তাদের কাছে কিন্তু ডেটা আছে, তারা ওই ডেটাটা ইউটিলাইজ করতে পারতেছে না। তো সমস্যা হচ্ছে এখানে, আমাদের কাছে ডেটা আছে, ডাটাটা ইউটিলাইজ করতে পারতেছি না। এটা বাংলাদেশের অন্যতম একটা প্রধান সমস্যা। আর আমার ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিস, লোন প্রেডিকশনটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাকে অনেকে বলছিল যে এখানে মানে বাংলাদেশ ব্যাংকের অনেকে থাকবেন, তারা যাতে এই ব্যাপারটা কভার করা হয়। যাই হোক, তো আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে দেখবো আমরা কিভাবে একটা লোন প্রেডিকশন করার জন্য একটা মডেল ডেভেলপ করতে পারি। যখন একজন ব্যক্তি বা একজন কাস্টমার আমার ব্যাংকে এসে লোনের জন্য অ্যাপ্লাই করবে, তার ওই পুরো ইনফরমেশনের উপর বেস করে আমি কিভাবে বলতে পারবো এই লোকটা বা এই কাস্টমারটা কতখানি রিস্কি না। তো সেটাও শুরু করার আগে মানে আমি যে প্রথম আমার যে প্রফেশনাল এবং রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে প্রথম এবং প্রধান যে বিষয়টা হচ্ছে আমার ডাটা সম্পর্কে আমাকে জানতে হবে। মানে ওই ডেটার মধ্যে কি আছে, ডেটা ডেটা সম্পর্কে যদি আমি ভালো করে যদি না জানি, আমার দেখা যাবে যে ভালো ডেটার সাথে আমার খারাপ ডেটা মিলে আমার ডেটাটার হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমার মোটেই কাম্য না। সো দ্য প্রথম এবং প্রধান যে বিষয়টা হবে সেটা হচ্ছে উই মাস্ট হ্যাভ টু স্পেন্ড টাইম উইথ আওয়ার ডেটা। আমাকে ডেটাটা ভালো করে জানতে হবে এবং কোথায় কোন জায়গায় কি সমস্যা হচ্ছে ডেটার, এবং ডেটা সম্পর্কে বিশদ একটা ধারণা নিতে। আমি আপনাকে আজকে দেখাবো যে কিভাবে আপনার যদি যে কোনো ডেটা, সেটা হোক ফাইন্যান্সিয়াল ডেটা, সেটা হোক আপনার হেলথ রিলেটেড ডেটা, সেটা হোক যে কোনো ডেটা, ওই ডেটা সম্পর্কে যদি আপনি জানেন তা আপনার মডেল কিভাবে ভালোভাবে প্রেডিক্ট করতে পারবে। এটা যেমন মানে রোনাল্ড কোচের খুব বড় একটা বেশ ভালো একটা উক্তি আপনারা জানেন নাকি, সেটা হচ্ছে ইফ ইউ টর্চার দ্য ডেটা লং এনাফ দেন ইট উইল কনফেস। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার ডেটাটা নিয়ে যদি অনেক বেশি টাইম স্পেন্ড করো, তোমার ডেটাটা যদি মানে অনেক ডিপ করো, দেন তুমি ওখান থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো পেতে থাকবে। সমস্যা যেটা হচ্ছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা ডেটা নিয়ে টাইম স্পেন্ড করতে চাই না, আমরা সরাসরি মডেল ডেভেলপ করতে চাই। সো দিস ইজ ভেরি ব্যাড। সো তো এই ক্ষেত্রে আমি বোধহয় শুনতে পাচ্ছি এখানে অনেকের ভিডিওটা মানে অডিও মিউট করা নেই। একটু অনুগ্রহ করে আপনাদের অডিওটা মিউট করবেন। যখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে তখন আপনারা আনমিউট করে আমাকে একটু বলবেন, তাহলে দেখা যাবে সুবিধা হবে আর কি। এটা Okay, thank you. নো প্রবলেম।
আম, তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমি নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। নেক্সট স্লাইডে আমি দেখি। আচ্ছা, বেসিক যে প্রি প্রসেসিং স্টেপস গুলো আছে, মানে এই প্রি প্রসেসিং স্টেপস গুলো আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে যে কোনো একটা ডেটার ক্ষেত্রে। যেমন হচ্ছে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাকে যদি মিসিং ভ্যালু থাকে, যেমন ধরেন আমাকে একটা ডেটা সেট দেওয়া হলো ক্যান্সারের। ক্যান্সারের একটা ভেরিয়েবল হচ্ছে এইজ, হ্যাঁ, মানে রোগীর পেশেন্টের এইজ কত। সো পেশেন্টের এইজ এর ক্ষেত্রে যদি মোস্ট অফ দ্য পেশেন্টের এইজ যদি আমি না জানি, মিসিং ভ্যালু থাকে, তাহলে কিন্তু আমি এই ডাটাটা হেলদি না, এই ডাটা থেকে আমি তেমন কোনো কিছু ইনফরমেশন নিতে পারবো না, রাইট? সো আমাকে এই ধরনের ফিচার গুলো বা এই ধরনের ইনফরমেশন গুলো আমাকে ডিলিট করতে হবে, মানে প্রসেস করতে হবে। ডিলিট করবেন বা আপনি এখানে অন্য কিছু দিয়ে ইম্পিউট করতে পারেন, সেটা হচ্ছে পুরোপুরি আপনার বিষয় আর কি। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আমাকে রিমুভ কনস্ট্যান্ট ফিচার্স। কনস্ট্যান্ট ফিচার্স বলতে যেমন ধরেন দুইটা ভেরিয়েবল আমি আপনাকে দেখাবো কিছুক্ষণ, এগুলো হয়তো বা থিওরিটিক্যাল মনে হতে পারে, বাট আমাকে এই জিনিসগুলো আপনাদের এই জিনিসগুলো করতে হবে যে কোনো ডেটার ক্ষেত্রে। যে কনস্ট্যান্ট ফিচার বলতে যেমন ভেরিয়েবল এক্স এবং ভেরিয়েবল x1 এবং x2 দুইটাই সেম, তো দুইটা সেম ভেরিয়েবল রাখার জন্য তো দরকার নেই, কারণ আমাদের মডেল শুধু শুধু অহেতুক এটা কমপ্লেক্স হয়ে যাবে। সো কমপ্লেক্সিটিটা রিমুভ করার জন্য আমাদের কনস্ট্যান্ট ফিচার গুলো ডিলিট করতে হবে। সেম হচ্ছে হলো ডুপ্লিকেট ফিচার, কিছু কিছু ভেরিয়েবল দেখা যাবে সেম থাকতে পারে, সো এগুলো ডিলিট করতে হবে। রিমুভ ডুপ্লিকেট রোজ। তারপর হচ্ছে কোলিনিয়ার ফিচার গুলো আমাদের ডিলিট করতে হবে। আপনাদের চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো যেটা আমি কিছুদিন আগে করছি, এবং এটা হচ্ছে এই ক্ষেত্রে আমি গিটহাব এবং হচ্ছে আমি মিডিয়ামে এটা পাবলিশ করছি অলরেডি। এইটা এই আমি যেগুলো যে জিনিসগুলো আমি লিস্ট করে দিছি সেটাই হচ্ছে এখানকার মানে বেসিক প্রি প্রসেসিং স্টেপস। এরপরে আপনারা আরো অনেক কিছু টেক কেয়ার করবেন। তো আমরা যদি যাই, তো আমরা চলেন আমরা কোডটা দেখি কিভাবে কোডের মাধ্যমে এই জিনিসগুলো করব। তো এটা পুরো ডেসক্রিপশন হচ্ছে এই লিংকে আপনারা পাবেন, এবং হচ্ছে এই কোড পুরো কোড যেটা সেটা হচ্ছে আপনারা আমার গিটহাব প্রোফাইলে এখানে গিয়ে আপনি এটা পেতে পারেন। তো আমি পুরো কোডে যাওয়ার আগে আমি বলতে চাই নেক্সট উইকে আমরা যে ডিসকাশন করব সেটা হচ্ছে কোরিলেশনটা কি। এটা আমি একটু ম্যাথমেটিক্যাল ডিসকাশন করতে চাই, কারণ এটা খুবই ডেটা সায়েন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা স্ট্যাটিস্টিক্স পড়ছেন তারাও জানেন যে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যে দুইটা ভেরিয়েবলকে রিলেট করার জন্য বা মাল্টিপল ভেরিয়েবলকে রিলেট করার জন্য। তো এটার মাধ্যমে কি ফিচার সিলেকশন করতে হয়। অলরাইট, চলেন আমরা তাহলে কোডে সরাসরি আমরা কোডে চলে যাই। আমরা যদি কোড যাই, অলরাইট, আই হোপ যে আপনারা আমার কোড দেখতে পাচ্ছেন। আচ্ছা, পুরোপুরি কোডে আমি যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এই মুহূর্তে বা এই পর্যন্ত। Okay, so if nobody has any question, then I will move on to here. অলরাইট, সো আপনারা যদি মিডিয়ামে যান, মিডিয়ামে গেলে এই ডেটা সেটের লিঙ্ক গুলো আপনারা পেয়ে যাবেন। তো ওখান থেকে ডেটা গুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে সরাসরি একটা কোডের এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। এটার জন্য প্রথমে আমার নামপাই নিতে হয়, পান্ডা আমি ব্যবহার করছি। তারপর হচ্ছে ম্যাটপ্লটলিব এবং সিবর্ন, দুইটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট লাইব্রেরি যেটা আমরা ব্যবহার করি। আর আমি এখানে ওয়ার্নিংটা রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমি ফিল্টার ওয়ার্নিং ব্যবহার করি। আর পান্ডার আচ্ছা, আমি আরেকটা বিষয় বলে রাখি, যদি ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এর মধ্যে আমাকে জিজ্ঞেস করবেন যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। অলরাইট, সো প্রথমে ধরেন আমি যে ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিস এর কথা বললাম, তো সেখানে আমাকে পুরো ডেটাটা 4টা ভাগে ভাগ করা। সেখানে আমাকে 1 2 3 4 5 মানে 5টা ডেটা সেট দিয়ে দিছে। সেটা হচ্ছে 2017 সালের Q1, মানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এবং হচ্ছে আমাকে এবং 2014 এবং 2015। তা আমি 2014, 15 এবং পুরো অলমোস্ট 17 সালের ডেটা নিয়ে আমি কাজ করব, এবং এই ডেটার উপর বেস করে আমি একটা মডেল ডেভেলপ করব। সেই মডেলটা আপনাকে বলে দিবে যে এই ব্যক্তিকে লোন দেওয়া যাবে কি যাবে না, বা হোয়েদার কতখানি এটা। তো মানে ডেটা লোড করার পর প্রথম যে স্টেপ, মানে প্রথম যে জিনিসটা সেটা আমাকে দেখতে হচ্ছে ডিএফ। সেই মানে আমি ডেটাটা তো ডিএফ এর মধ্যে, যে ডিএফ সেটা হচ্ছে আমি পুরো
চারটা ডিএফ 1 2 3 4 5 চারটাকে কনকেটেনেশনের মাধ্যমে একটা ডিএফ এর মধ্যে আমি নিয়ে নিলাম, রাইট? তো আমি যখন তখন আমার পুরো ডাটা সেটটা একটা ভেরিয়েবলের মধ্যে, সেটা হচ্ছে ডিএফ। তো আমি ডিএফ এর শেপটা, আপনি যদি পান্ডা পড়ে থাকেন তাহলে আপনি জানবেন যে ডিএফ এর মধ্যে অন্যতম আর একটা মেথড হচ্ছে শেপ। ইটস নট আ মেথড, ইটস অবজেক্ট। সো শেপ অবজেক্টটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলে আপনি দেখবেন এখানে দুইটা আপনাকে ইনফরমেশন দিবে। এটা হচ্ছে নাম্বার অফ এক্সাম্পলস এবং নাম্বার অফ ভেরিয়েবলস। কি কি ভেরিয়েবল এটার মধ্যে দেওয়া আছে, এট দ্য সেম টাইম কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে। সো আমার এখানে অলমোস্ট 1 মিলিয়ন এক্সাম্পল আছে এই 3 বছরের ডেটার মধ্যে, এবং আমার এখানে 151টা ভেরিয়েবল আছে এখানে। তো চলেন দেখি কিভাবে এই ভেরিয়েবল গুলা কি। যেমন আমি যদি ভেরিয়েবল গুলো দেখি, প্রিন্ট করলাম, আমি লিস্ট করলাম ডিএফ কলামস। তো কলাম গুলো যদি আমি দেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম আইডি, মেম্বার আইডি। তো আপনারা দেখেন এখানে লোন অ্যামাউন্ট, ফান্ডেড অ্যামাউন্ট, মানে কি লোন অ্যামাউন্ট বলতে কি পরিমাণ লোনের জন্য অ্যাপ্লাই করছে এবং তাকে কি পরিমাণ লোন দেওয়া হয়েছে, এরকমের কত টার্মে তাকে লোন দেওয়া হয়েছে, ইন্টারেস্ট রেট কত, ইনস্টলমেন্ট কত। তো ওইটার বিভিন্ন রকম গ্রেড আছে, সাবগ্রেড আছে। তারপর যিনি কাস্টমার, তার এমপ্লয়মেন্ট টাইটেল কি, তার কতদিন ধরে এমপ্লয়মেন্টে আছেন, তিনি কি হোম ওন করেন নাকি রেন্ট করেন, হোম ওনারশিপ, মানে অ্যানুয়াল ইনকাম কত, ভেরিফিকেশন স্ট্যাটাস। সো এরকম ভাবে টোটাল 151টা ইনফরমেশন এখানে দেওয়া আছে। যে 151টা ইনফরমেশনের উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে whether this guy or whether the customer is legitimate or not. ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 51টা ইনফরমেশনই যে একদম আপনার হেলদি ইনফরমেশন তা না। এখান থেকে আপনাকে বের করতে হবে যে কোন কোন ফিচার বা কোন কোন ভেরিয়েবলটা আপনার জন্য, আপনার মডেলের জন্য উপযুক্ত, রাইট? এখানকার সব ফিচারই বা সব ভেরিয়েবল গুলাই যে হেল্পফুল বা হেলদি, মানে ইটস নট নেসেসারি, রাইট? ওকে, সো তাহলে আমরা যেহেতু আমরা দেখলাম যে এখানে আমাদের 151টা আমার কি বলে ভেরিয়েবল আছে। তো আমি প্রথমে 5-6টা এক্সাম্পল দেখি। 5-6টা এক্সাম্পল যদি দেখি তাহলে আমাদের মধ্যে আইডিয়া আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো আসলে কি। তো আইডি হচ্ছে, তো এই এই যে লোন অ্যাপ্লিকেশন করছে সেই লোন অ্যাপ্লিকেশনের আইডি। তো আইডিটা দেখতে পাচ্ছেন, এটা একটা নাম্বার, রাইট? আর মেম্বার আইডি নাই। ম্যাক্সিমাম মেম্বার আইডি আমার দরকার নেই তেমন একটা ইনফরমেশন, কারণ এটা তেমন একটা লোন দেওয়ার ক্ষেত্রে তেমন একটা হেল্প করে না। সো মেম্বার আইডি সম্পর্কে আমার নাম দিলেও হবে। তো লোন অ্যামাউন্ট দেখেন, লোন অ্যামাউন্ট যদি দেখেন $14,140, হ্যাঁ $14,000, $5,000, $4,000, $14,000, $15,000। ওকে, দেখেন মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যা লোনের জন্য অ্যাপ্লাই করছে ঠিক ওই লোনটাই তাকে দেওয়া হয়, যেমন 14,000, 5,000, 4,600 এরকম করে। তো টার্ম দেখেন কি অনেক টার্ম আছে, 36 মান্থের জন্য দেওয়া হয়েছে, 60 মান্থের জন্য দেওয়া হয়েছে এখানে। তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট, বিভিন্ন ইসের ক্ষেত্রে ইন্টারেস্ট, যেমন এই লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট ছিল 15.99%, বাট ছোট যে 5,000 লোন, মানে মানে মেইন ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে এই 14,000 লোনের জন্য ইন্টারেস্ট রেট মোটামুটি সেম, বাট আপনার যখন লোন সাইজ ছোট হয়ে যায় তখন লোনের ইন্টারেস্ট রেট একটু বেশি। যেখানে দেখবেন 11, আবার কখনো কখনো ডিপেন্ড করে লোনের উপর এবং ওই দিনের উপর এবং কিসের উপর, এটা টোটালি ডিপেন্ড করে ওই সিজনের উপর আর কি। তো এমপ্লয়মেন্ট টাইটেল আপনার প্রজেক্ট লিডার, পাইলট, কেবল টেকনিশিয়ান, স্পেশালিটি সেলস, এক্সিকিউটিভ অ্যাকাউন্টিং ম্যানেজার, এমপ্লয়মেন্ট লেন্থ 10 ইয়ার্স, সামথিং লাইক দ্যাট। তো এরকম করে, যেমন হোম ওনারশিপ, মর্গেজ মানে হচ্ছে সে লোন নিয়ে তার বাড়িটা কিনছে, সেটাকে আমরা মর্গেজ বলি এখানে। তারপর রেন্ট, তারপর ওন করতে পারেন, তার মানে তার মর্গেজ যেটা আছে সেটা পরিশোধ করা হয়ে গেছে। তার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 82,000 এর অ্যানুয়াল। যেমন পাইলট ডেফিনেটলি তার এক্সপেন্স অনেক বেশি, তার হচ্ছে 215,000, ভেরি বিগ। তারপর হচ্ছে যেমন তার ভেরিফিকেশন স্ট্যাটাস, যেন অ্যানুয়াল ইনকামের যে ভেরিফিকেশন সেটা হচ্ছে যেমন এটা যেন ভেরিফাই করতে পারছে, এটা আবার কিছু কিছু ক্ষেত্রে ভেরিফাই করতে পারে না। মজার ব্যাপার হচ্ছে দেখেন কিছু কিছু যে ক্ষেত্রে ভেরিফাই করতে পারে না, যেমন যাদের অ্যানুয়াল ইনকাম কম তাদের ভেরিফিকেশন একটু কম। আর যেমন হচ্ছে পাইলট, তিনি হচ্ছে যেমন এস্টাবলিশড তার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, সেহেতু তার ভেরিফিকেশনটা একদম ইজি।
তো এরকম ভাবে আপনি যদি দেখেন ডাটাগুলো নিয়ে, তো আপনি দেখবেন অনেক রকমের মানে আছে। আমি 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 যেটা করি প্রথমে, যেমন আমার আমার প্রফেশনাল লাইফে যে কোনো ধরনের আমাকে ডেটা দেওয়া হলে প্রথমে আমি প্রত্যেকটা ডেটার খুঁটিনাটি দেখি, মানে যেখানে কি আছে, কি রকম ভেরিয়েবল গুলো এখানে দেওয়া আছে। কারণ এটা দেখতে হবে, আপনার ডেটা সম্পর্কে জানতে হবে। কারণ আপনি জানেন না যে কোন ভেরিয়েবলটা লোনকে বেশি ইম্প্যাক্ট করে, রাইট? যেমন যেমন ধরেন আপনি সামহাও পেয়ে গেলেন যে তার অ্যানুয়াল ইনকাম কম, একজন একজন ব্যক্তির অ্যানুয়াল ইনকাম কম, কিন্তু তাকে যদি আমি বেশি মাত্রায় লোন দেই তাহলে দেখা যাবে যে সে লোন নাও দিতে পারে। তাহলে আমার অ্যানুয়াল ইনকামটা কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টর লোন ডিফল্ট হওয়ার ক্ষেত্রে, রাইট? সো এরকম ভাবে আপনার ইম্পর্টেন্ট ভেরিয়েবল গুলো ডিটারমাইন করতে হবে যে কোন ভেরিয়েবলটা লোন ডিফল্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। এই জিনিসগুলো আপনি এখান থেকে নিবেন, যেমন খুবই মানে অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে। So I would recommend you to go through like almost all of them, not all of them, like it's pretty big, but মানে আপনি চেষ্টা করবেন যে যাওয়ার জন্য। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেক ভেরিয়েবলের ক্ষেত্রে ইনফরমেশন আমাদের নাই, যেমন নান ইনফরমেশন, দ্যাট মিনস নো ইনফরমেশন। সো আমাদের এই ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে যে কোন এই ভেরিয়েবল গুলো যেহেতু ইনফরমেশন নাই, তো যদি আমরা ডিলিট করে দেই তাহলে এই ভেরিয়েবল গুলো তেমন বেশি আমাদের মডেলের ক্ষেত্রে ইমপ্যাক্ট করবে না। অলরাইট, সো আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, যেমন আমাদের এখানে দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট গুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। সো উই হ্যাভ লাইক অলমোস্ট 40 categorical variables and 111 হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। সো আমি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলতে বুঝাতে চাচ্ছি, যেমন আপনি যদি এখানে দেখেন, যেমন এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল 36 মান্থ or 60 মান্থ, লাইক ডিসক্রিট ভেরিয়েবল, লাইক এই ভেরিয়েবল হলো কন্টিনিউয়াস না, কিন্তু ফান্ডেড অ্যামাউন্ট হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে নাম্বার, রাইট? মানে কন্টিনিউয়াসলি আপনারা যদি স্ট্যাটিস্টিক্স এর কোর্স নিয়ে থাকেন তাহলে এই ব্যাপারগুলো সম্পর্কে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। তো এই একটা ব্যাপার। তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে কন্টিনিউয়াস, সেটাকে আপনাকে পার্সেন্টেজ বাদ দিয়ে এখানে আপনার কন্টিনিউটি নিতে হবে। যেমন হচ্ছে গ্রেড, এটা হচ্ছে সি ই ডি, হচ্ছে ডিসক্রিট, সার্টেন নাম্বার অফ ভেরিয়েবলস এখানে প্রেজেন্ট থাকে। তো এটা হচ্ছে আমার ডিসক্রিট ভেরিয়েবল। তো ইন্টারেস্টিং। অলরাইট, সো মোস্টলি আমরা যে ভেরিয়েবলটা নিয়ে বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে লোন স্ট্যাটাস, রাইট? তো আপনি যদি 1 মিলিয়ন ডেটা যদি দেখেন, 1 মিলিয়ন ডেটার মধ্যে মানে কারেন্ট লোন, মানে এখনো লোন গুলা মানে 500, অলমোস্ট হাফ এ মিলিয়ন পিপল স্টিল আর অন কারেন্ট। ওকে, সো ফুললি পেইড এর ভিতরে দিছে আপনার 385,000 জনের মতো ফুললি পে করেছে, তার মানে এগুলো খুব হেলদি, এটা হচ্ছে খুব লয়াল কাস্টমার। আর চার্জ অফ মানে চার্জ ব্যাক হচ্ছে আপনার 99,000। চার্জ ব্যাক হচ্ছে খুবই বাজে। চার্জ ব্যাক হচ্ছে যেমন অন্য মানুষের ক্রেডিট কার্ড ব্যবহার করে মানে ইউজ করে কিন্তু পরে ডিফল্ট হিসেবে দেখায়। তারপর হচ্ছে লেট পেমেন্ট, ডিফল্ট হচ্ছে 36। তারপর হচ্ছে লেট, এই চার্জ অফ থেকে শুরু করে এই যে ডিফল্ট পর্যন্ত যারা আছে এরা হচ্ছে ব্যাড গাইস, এন্ড ফুললি পেইড যারা দিছে তারা হচ্ছে গুড গাইস। তো আমার ডেটার মধ্যে অটোমেটিক্যালি আমি দুইটা ক্লাস কিন্তু আমি খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে ফুললি পেইড যারা দিছেন আর একটা হচ্ছে ফুললি পেইড। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে একটা মডেল ডেভেলপ করা, যে মডেলটা আমাকে বলে দিবে whether this guy is bad or good, right? So based off of this data. So এই পুরো এই চার্জ অফ, লেট, তারপরে ইন গ্রেস পিরিয়ড, লেট, ডিফল্ট, এগুলোকে আমি ব্যাড গাই, এই পুরো এই এতগুলো কাস্টমারদেরকে আমি লেভেল হিসেবে ধরবো 1, যারা হচ্ছে ডিফল্ট হয়েছে, যারা লোন দিতে পারে না বা লোন দেওয়ার ক্ষেত্রে তারা খুবই রিস্কি, এবং এই ফুললি পেইড যারা দিবেন তারা হচ্ছে খুবই লয়াল কাস্টমার। দ্যাটস অসম। ওকে, সো নাও দ্যাট উই ডিফাইন যে এই ভেরিয়েবল গুলো আমাকে এইভাবে কাজ করতে হবে, ঠিক এইভাবে আমি এইভাবে ডেটা গুলাকে শেপ হিসেবে নিয়ে নিছি। পরে আমি এখানে ডেটা শেপটাকে দেখেন 151টাতে আমি নিয়ে আসছি। এই পুরো ডেটার মধ্যে আমি পুরো, যেহেতু এই অলমোস্ট 500,000 যারা কারেন্ট আছেন, তো তাদের কোনো আমার ইনফরমেশন নাই, বিকজ তারা whether ডিফল্ট হবেন কিনা ফুললি পেইড দিবেন, তাই আমি এই পুরো মানে 500,000 যে ডেটা এদেরকে আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি। অলরাইট, তো এই ক্ষেত্রে আমি যেটা নিচ্ছি আমি শুধুমাত্র ফুললি পেইড এবং হচ্ছে চার্জড অফ, যেহেতু আমাকে ম্যাক্সিমাম ডেটা হচ্ছে চার্জ অফ এর মধ্যে আছে, তো আমি চার্জ অফ এবং হচ্ছে ফুললি পেইড এই দুইটা ডাটা আমি নিয়ে কাজ করছি। তো পুরো ডাটা নেওয়ার ফলে আমার দেখেন ডেটা সাইজ রিডিউসড হয়ে গেছে হাফ এ মিলিয়নে, এবং হচ্ছে আমার ইম্পর্টেন্ট ফিচার হয়ে গেছে 151টা।
সো দ্যাটস গুড। সো নাও আমার ডিএফ এর মধ্যে যে ডাটাগুলো আছে সেটা হচ্ছে শুধুমাত্র ফুললি পেইড এবং হচ্ছে চার্জড অফ ডাটাটা। ওকে, দ্যাটস অসম, দ্যাটস গুড। সো আমরা মোটামুটি ডাটাটা পেয়ে গেলাম। তো এখন মেইন ব্যাপার হচ্ছে এই ডাটা সেটের মধ্যে যেগুলো হচ্ছে নয়েজি ফিচার বা যেটার মধ্যে হচ্ছে আপনার ইনফরমেশন নাই, সেই ডাটাগুলো আমরা রিমুভ করব। সো আমি এখানে একটা ছোট একটা কোড লিখছি, সেই এই কোডের মধ্যে হচ্ছে সে আমাকে দিয়ে দিবে যে ডেটা টাইপ কি এবং ওই ডেটা টাইপের মধ্যে আমার মিসিং ভ্যালু কত। আপনারা যদি দেখেন আমার টোটাল ডেটা সাইজ হচ্ছে অলমোস্ট 457,000 ডেটা। সো এর ভিতর যেমন এই ভেরিয়েবল গুলোর মধ্যে মিসিং ভ্যালু নাই, সো দ্যাট মিনস দিস ভেরিয়েবল গুলোর মধ্যে আমার যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। কিন্তু আপনি যদি নিচের দিকে একটু স্ক্রল করতে থাকি তাহলে কিছু কিছু ভেরিয়েবল আছে যেগুলোর মধ্যে মিসিং ভ্যালু একটা, তারপর হচ্ছে এবং কিছু কিছু মিসিং ভ্যালু যেমন আছে নেক্সট পেমেন্ট দি অলমোস্ট হচ্ছে 100% মিসিং ভ্যারিয়েবল। তো আমি এখানে যেটা করলাম সেখানে হচ্ছে এই সর্ট করে মিসিং ভ্যারিয়েবল গুলো নিয়ে, এবং আমি দেখলাম যে মিসিং ভ্যারিয়েবল গুলোর মধ্যে 400,000 মিসিং ভ্যালু আছে, দ্যাট মিনস 400,000 ইকুইভ্যালেন্ট হচ্ছে অলমোস্ট 90%। তো 90% যে মিসিং ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি আর কি এখান থেকে। তো আমি নিলাম মিসিং ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি সেভ করে নিলাম। তো দেখা গেল যে 53 ফিচার্স, মানে 151টা ফিচার, আপনি যদি উপরের দিকে যান 151টা, এই 151টা ফিচারের মধ্যে 53টা ফিচার হচ্ছে মানে যেখানে 90% আমার ইনফরমেশন মিসিং। দ্যাট মিনস এই ফিচার গুলো তেমন কোনো কাজে আসবে না আমার লোন প্রেডিকশনের ক্ষেত্রে, কারণ হচ্ছে তারা আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না। তো এই যে হচ্ছে যেমন আমি যদি দেখি যেমন অ্যানুয়াল ইনকাম জয়েন্ট, তার হচ্ছে ডেট সেটেলমেন্ট ফ্ল্যাগ ডেট, মানে বিভিন্ন রকম ইনফরমেশন আছে। সো মানে আপনি চোখ বন্ধ করে এই ফিচার গুলো ডিলিট করতে পারেন, বাট আমি 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 হলে যেটা করবো সেটা হচ্ছে এই ফিচার গুলো আর একবার আমি একটু অবজারভেশন করবো যে আমি এখান থেকে কোনো ফিচার রাখতে পারি কিনা যে ফিচার গুলো আমার জন্য হেল্পফুল হবে। ওকে, সো আমি যেটা করলাম মানে প্যান্ডার মধ্যে আর একটা অপশন আছে ড্রপ। সো ড্রপ থেকে আমি এই 400,000 যে ফিচার গুলো সেগুলো আমি ডিলিট করে দিলাম, এবং ইন প্লেস 2, দ্যাট মিনস হচ্ছে আমার পুরো ডাটা সেট থেকে এই 453টা ফিচার চলে যাবে। তার মানে আমার 53টা ফিচার থাকবে না আর কি। অলরাইট, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কনস্ট্যান্ট ফিচার। কনস্ট্যান্ট ফিচার বলতে কি, যেমন একটা ফিচার যেমন ধরেন এইজ, মানে আমরা এক্সপেক্ট করব বিভিন্ন পেশেন্টের এইজ হচ্ছে বিভিন্ন রকম, কিন্তু এখানে যদি সবার এইজ যদি সেম থাকে, যেমন হচ্ছে 10-10-10, দেন ওইটা হচ্ছে কনস্ট্যান্ট ফিচার। তো ওই ফিচার রাখার কোনো মানেই হয় না। তো ওই ধরনের ফিচার গুলাকে আমরা বলি মানে কনস্ট্যান্ট ফিচার। সো কনস্ট্যান্ট ফিচার গুলোকে আমরা রিমুভ করবো। তো এক্ষেত্রে আমি ছোট একটা ফাংশন লিখলাম, সেই ফাংশন থেকে আমি দেখলাম যে পেমেন্ট প্ল্যান, তারপর হচ্ছে এই 4-5টা আর কি ফিচার পেলাম যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফিচার। সো আমি এগুলো ডিলিট করে দিলাম আর কি। তো আমি টোটালি ডিলিট হয়ে গেছে, দ্যাটস গুড। এরপরে আমি যেটা করবো ডিলিট ডুপ্লিকেট রোজ। আমি ডুপ্লিকেট রো গুলো আমি দেখেন এই রিমুভ ফিচার ডিলিট ডুপ্লিকেট আসার পর আমার দেখেন 93 ফিচার হয়ে গেছে। তো দ্যাট মিনস আমি 93 ফিচার, আমি ভালো ভালো ফিচার গুলো আমি সিলেক্ট করতে পারতেছি এখান থেকে। সো হুইচ ইজ ভেরি গুড। আমার তো নয়েজি ফিচার নিয়ে মানে মডেল ডেভেলপ করলে আমার মডেলও নয়েজি হয়ে যাবে। সো আমার নয়েজি ফিচার গুলো এখানে রিমুভ করতে হবে। অলরাইট, সো আমি এই ড্রপ ডুপ্লিকেটস আমি দিলাম। ডুপ্লিকেট দেওয়ার ফলে আমার ডেটা সেট, তার মানে আমি এখান থেকে ডেটা সেট সেম আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে আমার এখানে কোনো ডুপ্লিকেট রো নাই। সো হুইচ ইজ ভেরি গুড। অলরাইট, সো আমরা 4 নাম্বার ধাপে যেটা আসি সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট কলাম। কিছু কিছু কলাম আছে ডুপ্লিকেট কলাম, সেখান থেকে আমি একটা ফাংশন লিখছি। সেই ফাংশনটা আপনাকে বলে দিবে যে ডুপ্লিকেট কলাম গুলো কি আছে, এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। সো এখান থেকে যদি ডিলিট করে দেন তাহলে আপনি শুধুমাত্র একটা ফিচার পাচ্ছেন, লোন অ্যামাউন্ট, বিকজ লোন অ্যামাউন্টের সাথে আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে ফান্ডেড লোন অ্যামাউন্ট। সো দিজ আর সেম। সো আমি একটা ফিচার রেখে বাকি ফিচার গুলো আমি ডিলিট করে দিচ্ছি। দ্যাটস অসম। অলরাইট, সো এটা হচ্ছে এই 4 নাম্বার পর্যন্ত যেটা আমি আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে একদম ভেরি ভেরি বেসিক। এইগুলো আপনার মানে যে কোনো ডাটা সেটের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এই 4টা স্টেপ আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, মানে একদম প্রিলিমিনারি স্টেজে। তো এরপরে আমি আমার প্রফেশনাল লাইফে যেটা করি
এই আমার হাতে তো এখন মানে বেস্ট 93 ফিচার্স আছে, রাইট? সো বেস্ট 93 ফিচার গুলোর মধ্য থেকে আমি তখন যেটা করি সেটা হচ্ছে ভিজুয়ালি অ্যানালাইসিস করি যে 93 ফিচার গুলোর মধ্যে কোনটা ভালো এবং এর মধ্যে কোনো ফিচার আছে কিনা যে ফিচার গুলো আমি ডিলিট করতে পারবো। সো সো এই জিনিসগুলো আমি সবসময় করে থাকি আর কি। আচ্ছা, আমি এই রিমুভ প্রসেস ফিচার গুলোর মধ্যে আমি একটা জিনিস যাওয়ার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন আছে, সাবির ভাই, হোয়াই আর নট গোয়িং ফর Azure ML? আই ডোন্ট নো মামুন ভাই, আপনি এই ইকুয়েশনটা আপনি কি বলতে চাচ্ছেন, বাট আমি যদি বুঝে থাকি তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি কেন অটোমেটেড Azure ইউজ করি না কেন। ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন, বাট প্রফেশনাল লাইফে এটা হচ্ছে অটোমেটেড, মানে সব সময় তো অটোমেটেড যেমন অ্যাজুর ও হচ্ছে অ্যাজুর ইউজ করলেও আপনি ওখানে আপনার এই জিনিসগুলো কিন্তু ম্যানুয়ালি আপনাকে প্রসেস করতেই হবে। অ্যাজুর কিন্তু আপনাকে এই যে প্রি প্রসেসিং স্টেপ গুলো হয়তো কিছু কিছু করে দিবে, কিন্তু আপনারা যদি ভালো মডেল ডেভেলপ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই পুরো সিস্টেমটা ম্যানুয়ালি করতে হবে। আপনি যদি মডেল ডেভেলপ করতে চান সেই ক্ষেত্রে আপনি মানে বিভিন্ন রকমের অটোমেটেড প্রসেস আছে, যেমন ডেটা রোবট বা অটো এমএল বা অটো ক্লাস, সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রসেসগুলো আপনাকে নিজে নিজে অবশ্যই করতে হবে। যেমন আমি হচ্ছে একটা ভেন্ডরের সাথে কাজ করি, ডেটা রোবট, তারা হচ্ছে অটোমেটেড মডেল ডেভেলপমেন্ট করে থাকে, কিন্তু তারা বেসিক প্রি প্রসেসিং বা ফিচার ইঞ্জিনিয়ারিং গুলো তারা করে না, বিকজ হচ্ছে এটা করার মতো মানে অটোমেটেড সিস্টেম এখন পর্যন্ত হয় নাই যেটা অটোমেটিক্যালি আপনাকে বলে দিবে যে এই ফিচার গুলো গুড বা ব্যাড, বলে দিবে, কিন্তু সেক্ষেত্রে কিছু ইনএফেক্টিভনেস কাজ করে। তো এই ক্ষেত্রে আমেরিকান ইন্ডাস্ট্রি গুলো প্রেফার করে এই ফিচার ইঞ্জিনিয়ারিং বা ফিচার সিলেকশন, এগুলো হচ্ছে আমার ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা আছে তারা করবে। এরপরে যখন মডেল নিয়ে এক্সপেরিমেন্ট করবে তখন হচ্ছে ক্লাউডে ব্যবহার করবে, যেমন হচ্ছে আপনার গুগল ক্লাউড বা অ্যামাজন বা হচ্ছে এইটা আর কি। তো সো আমাকে আরেকজন কোয়েশ্চেন করছেন যে কোন মেশিন লার্নিং অ্যালগোরিদমটা আমরা ব্যবহার করে থাকবো। সেখানে আমি 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 যেটা করে থাকি, প্রথমে এই ডেটা প্রি প্রসেসিং হওয়ার পর মানে প্রসেস করার পর আমি একদম সিম্পল স্টেজ থেকে, সিম্পল মডেল থেকে শুরু করি, একদম লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন থেকে শুরু করে পরে আমি ধীরে ধীরে ডেভেলপ করি। কারণ আমি যদি প্রথমে লিনিয়ার মডেল ডেভেলপ করি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমার বেস লাইন, মানে এটা হচ্ছে আমার মেইন স্কোর। তো আমার আমার মেইন টার্গেট থাকবে এই স্কোর থেকে আমাকে আরো হাই স্কোর বাড়াইতে হবে। তো আমি শুরু করি হচ্ছে একদম একদম সিম্পল কেস থেকে, দেন আমি ধীরে ধীরে কমপ্লেক্সিটি অ্যাড করে থাকি ওটার মধ্যে। অলরাইট, আমি একটু ফেসবুকে যাই, সম্ভবত অনেক ইউজার তারা লিংকে যেতে পারতেছে, ইনস্টল করতে পারতেছেন না। So let's see what are the problems. Why this message? I'm the first time user. Okay. আমি ডেটা সেটের মধ্যে চলে আসি, কারণ এখানে অনেকে বোধহয় জুম ইনস্টল করতে সমস্যা করছেন। এটা হচ্ছে মিটিং এ আসার সময় অবশ্যই জুম ইনস্টল করে নিতে হবে। এরপর আপনি যদি জাস্ট লিঙ্কটাতে যদি একটু ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি নিয়ে আসবে, এক্ষেত্রে আপনি কোনো সাইন আপ করতে হবে না বা অন্য কিছু করতে হবে না আর কি। অলরাইট, সো আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে ডেটা নিয়ে আমাকে বেশি পরিমাণ জানতে হবে, ডেটার সাথে আমাকে থাকতে হবে। ওকে, ফাইন। সো আমি প্রথমে দেখি আমরা ডেটা থেকে কিভাবে ইনফরমেশন নিয়ে আসতে পারি। চলেন আমরা প্রথমে শূন্য থেকে এই 93 যে ফিচার্স, সেই ফিচার গুলো আমরা ম্যানুয়ালি দেখি যে এই ফিচার গুলো কতখানি হেলদি বা ফিচার গুলোর মধ্যে কি আছে। ওকে, তো আমি প্রথমে এক নাম্বার থেকে প্রথম 10টা ফিচার যদি দেখি, প্রথম 10টা ফিচারের মধ্যে আইডি, লোন অ্যামাউন্ট, ফান্ডেড অ্যামাউন্ট, এরকম করে দেখি। এবং আমি একটা মজার ব্যাপার হচ্ছে আমি একটা প্লট, একটা বিশাল বড় একটা ফাংশন লিখছি, যে ফাংশনে কাজ হচ্ছে সেই ফাংশনটা আমাকে ভিজুয়ালি আমাকে ডেটা ভিজুয়ালাইজ করতে হেল্প করবে। সো প্রথমে দেখি আমি লোন অ্যামাউন্ট। সো লোন অ্যামাউন্ট হচ্ছে, সো এই প্লট ফিচার যে ফাংশনটা সেটা দুইটা ভেরিয়েবল অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে কলাম নেম কলামটা, এবং সেই কলামটা কন্টিনিউয়াস কিনা, দ্যাট মিনস এটা কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কিনা। তো যেহেতু লোন অ্যামাউন্ট হচ্ছে কন্টিনিউয়াস তাই আমি ট্রু দিছি। ট্রু দেওয়ার ফলে সে আমাকে দুইটা আমাকে
সাবপ্লট পাশাপাশি দেখাবে। সো প্রথম যে প্লটটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন দেখাবে, মানে কাউন্ট ডিস্ট্রিবিউশন লোন অ্যামাউন্টটা। সো এই ডিস্ট্রিবিউশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোন অ্যামাউন্টটা সিম্পল অ্যাজ মাচ অ্যাজ কুড বি লাইক কাপল অফ $100 থেকে শুরু করে আপ টু 40,000 পর্যন্ত এই কোম্পানির লোন দিছে, রাইট? তো এই মানে এই ভেরিয়েশনের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 100,000 লোন হচ্ছে, $10,000 হচ্ছে লোনের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি এখানে। সো ওকে, দ্যাটস গুড। আমরা যদি পাশের প্লটটাতে একটু যাই, পাশের প্লটটাতে যদি আমি দেখি তাহলে দেখবেন দুইটা আমার বক্স প্লট আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে অরেঞ্জ। তো ব্লুটা হচ্ছে যারা ফুললি পে করে ফেলছে তারা, এবং হচ্ছে চার্জড অফ যারা মানে হচ্ছে ব্যাড লোনার ছিল তারা হচ্ছে তারা। তো এই কন্টিনিউয়াস লোন অ্যামাউন্টের মধ্যে মজার একটা ইনফরমেশন আপনারা দেখেন, এই যাদের মিডিয়ান ভ্যালু অলমোস্ট 15,000 তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডিফল্ট হয়েছে, এবং যারা ফুললি পেই তারা হচ্ছে অলমোস্ট $11,000-12,000। তার মানে এই 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 ফিগারটা থেকে আপনারা কি বুঝতে পারতেছেন? এই ভিজুয়ালাইজেশন থেকে, এই ভিজুয়ালাইজেশনটা আমাদেরকে একটা জিনিস বলতেছে, সেটা হচ্ছে যাদের লোন অ্যামাউন্ট হচ্ছে 10,000 বা 12,000 এর নিচে তারা হচ্ছে ফুললি পে করার সম্ভাবনা খুবই বেশি, এবং যাদের লোন অ্যামাউন্ট হচ্ছে, যাদের মিডিয়ান ভ্যালু হচ্ছে অলমোস্ট 14,000 এন্ড অ্যাবাভ, তাদের লোন ডিফল্ট হওয়ার সম্ভাবনা বেশি। যদিও আমি দেখতে পাচ্ছি এখানকার এবং এখানকার কিছু ওভারল্যাপ আছে, বাট আমাকে বলে দিচ্ছে কিন্তু মানে ম্যাক্সিমাম ডিফল্টার হচ্ছে 14 বা 14,000 এর উপর, রাইট? তাকে টেন্টেটিভ একটা আপনাকে আইডিয়া দিচ্ছে এখান থেকে আর কি। আমি একদম কংক্রিটলি বলতে পারবো না যে এরাই হচ্ছে মানে লোন ডিফল্টার হচ্ছে। আচ্ছা, একটা প্রবাবিলিটি বেশি, যাদের 14,000 এর উপর যাদের লোন দিব তারা হচ্ছে ডিফল্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, ফাইন। আমরা যদি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কত টার্মে তাকে লোন দেওয়া হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছিলাম যে দুইটা টার্ম আছে এই কোম্পানির, একটা হচ্ছে 36 টার্ম আর একটা হচ্ছে 60 টার্ম। সো মজার ব্যাপার দেখেন, 36 টার্মের মধ্যে ডিফল্টের সম্ভাবনা খুবই কম, ডিফল্টের পার্সেন্টেজ খুবই কম, রাইট? কিন্তু যারা 60 টার্মে লোন নিছে তাদের ডিফল্টের সম্ভাবনা অনেক বেশি, লোন ফ্র্যাকশন হচ্ছে ধরেন অলমোস্ট 50%। যারা 60 টার্মে লোন নিছেন তাদের অলমোস্ট 50% হচ্ছে ডিফল্টার, আর যারা 36 টার্মে লোন নিছেন তারা হচ্ছে অলমোস্ট 20% ডিফল্টার। তার মানে আপনি যদি এই দুইটা ইনফরমেশনকে যদি একসাথে কম্বাইন করেন, মানে ব্যাপারটা হচ্ছে কোন ব্যক্তিকে আপনি যদি লোন দেন তার লোনের অ্যামাউন্ট হচ্ছে 15,000 বেশি, এবং সে যদি হয় 60 টার্মের লোন নিতে চায়, তাহলে এই দুইটা ভেরিয়েবলকে কম্বাইন করলে দেখা যাবে যে সেই ব্যক্তিটা লোন ডিফল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, রাইট? সো এটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট একটা মানে মানে কনক্লুশন, বা নট কনক্লুশন, মানে ইনফারেন্স, আপনি ডাটা থেকে ইনফার করতেছেন। সো যেটা আপনি জানতে পাচ্ছেন যে এই লোন অ্যামাউন্ট এবং হচ্ছে টার্ম ইন্ডিভিজুয়ালি আপনাকে দুইটা ইনফরমেশন ইন্ডিকেট করতেছে। মজার ব্যাপার হচ্ছে আপনি দুইটাকে যদি কম্বাইন করেন তাহলে আপনার যে এক্সট্রা যে নতুন একটা ফিচার হবে সেই ফিচারটা আরো বেশি পাওয়ারফুল রাদার দেন কনসিডারিং ইন্ডিভিজুয়ালি। আপনি যদি বলেন যাদের লোন দিব 15,000 বেশি এবং যাদের হচ্ছে 60 তাদের হচ্ছে হাই রিস্ক, তার মানে দুইটা ভেরিয়েবলকে আপনি কম্বাইন করতেছেন রাদার দেন কনসিডারিং ওয়ান। ওকে, অলরাইট। সো আরেকটা ইনফরমেশন দেই, মানে এই ইনফরমেশন আরো বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট যদি দেখেন, ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার অলমোস্ট 5-6% থেকে শুরু করে আপ টু 35 ইভেন 40% পর্যন্ত হইতে পারে, ডিপেন্ডিং অন দি লোন অ্যামাউন্ট আর লোন টাইপ। আপনি দেখেন ম্যাক্সিমাম যারা ফুল পে করছে তাদের মিডিয়ান ইন্টারেস্ট রেট হচ্ছে অ্যারাউন্ড 12 বা 13, রাইট? এবং যাদের ইন্টারেস্ট রেট বেশি 15% এন্ড অ্যাবভ, তারা ম্যাক্সিমামই ডিফল্টেড। তার মানে আপনি যদি এই তিনটে ভেরিয়েবলকে কম্বাইন করেন দেখবেন যাদেরকে লোন দেওয়া হচ্ছে 15,000 বেশি, এবং যাদের টার্ম হচ্ছে 60 টার্মে নিচ্ছেন, এবং যাদের ইন্টারেস্ট রেট 15% অর মোর, তারা ডিফল্ট হচ্ছে এখানে ম্যাক্সিমাম। তো মেশিন লার্নিং এর যে কাজটা, মেশিন লার্নিং এর যে মডেল, সে হচ্ছে এই ধরনের ডেটাগুলো অ্যানালাইসিস। আমাদের কাছে কিন্তু 93 ভেরিয়েবলস আছে। আমাদের হিউম্যানের পক্ষে এই ধরনের 93 এরকম ভাবে প্রত্যেকটা কেস বাই কেস অ্যানালাইসিস করা সম্ভব না, রাইট?
এটা হচ্ছে ওভারঅল ডাটার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই জন্যই আমাদের অটোমেটেড মেশিন লার্নিং প্রয়োজন, অটোমেটেড ডাটা প্রয়োজন। মেশিন লার্নিং এখানে যে কাজটা করে, এই ডাটাগুলো থেকে সে লার্ন করতেছে, ডাটাগুলো থেকে সে বুঝতে পারতেছে ও ওকে ফাইন, আমি যখনই দেখবো একটা ব্যক্তি লোন নিচ্ছে 15,000 রুপির বেশি, তার তার টার্ম হচ্ছে 60 টার্ম এবং সেটা ইন্টারেস্ট রেট হচ্ছে 15% বেশি, তার মানে এই বেশিটা হচ্ছে বেশি রিস্কি, তখন আমি তাকে বেশি রিস্ক হিসেবে আইডেন্টিফাই করবো। মেশিন লার্নিং এই ধরনের প্যাটার্ন গুলো আপনার ডেটা থেকে লার্ন করে। অলরাইট, তো এইরকম ভাবে আমি সবগুলো অ্যানালাইসিস করছি। তো মজার একটা ব্যাপার, আমি আপনাকে আর দুইটা এক্সাম্পল দেখাবো, সেটা গ্রেড এবং সাবগ্রেড। ইন্টারেস্টিংলি দেখেন, মানে আপনার গ্রেড যত বাড়তেছে আপনার ডিফল্টের পরিমাণ তত বাড়তেছে। তার মানে হচ্ছে কেউ যদি জি গ্রেডে হয় এবং তার লোনের ইন্টারেস্ট রেট 15% এবং তার টার্ম 60, সে অলমোস্ট শিওর যে সে হচ্ছে লোন ফেরত দিতে পারবে না, রাইট? তো ব্যাপারটা এইরকমের। তো এইভাবে আপনার ডাটাগুলো অ্যানালাইসিস করে থাকবেন যে মানে আমি, তার মানে আপনাকে এই ডাটাটা আপনাকে ইনফরমেশন দিচ্ছে, আপনাকে ডোমেইন নলেজ দিচ্ছে। আপনি যদি ধরেন এখন মেডিকেল সেক্টরেও ডাটা নিয়ে কাজ করেন, এইভাবে যদি আপনি ডাটাগুলো নিয়ে ভিজুয়ালাইজ করেন এবং ডাটাগুলো অ্যানালাইসিস করেন, ডাটাগুলো নিয়ে অনেক বেশি টাইম স্পেন্ড করেন, তাহলে আপনাকে ডাটা ধীরে ধীরে ইনফরমেশন দিতে শুরু করবে। বুঝতে পারছেন? আমার যে প্রথম যে কথা, আমার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স, আমি আপনাদেরকে বলবো ডাটা নিয়ে অনেক বেশি টাইম স্পেন্ড করবে। এবং মডেল ডেভেলপ ইজ ফাইন, মডেল যে কেউ ডেভেলপ করতে পারবে, কারণ অটোমেটেড সাইকিট লার্ন কিংবা হচ্ছে H2O কিংবা হচ্ছে গুগল কিংবা কেরাস, এরকম অনেক লাইব্রেরি আছে, লাইব্রেরিতে মডেল ডেভেলপ করা সম্ভব। কিন্তু ভালো মডেল ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে ডাটা নিয়ে টাইম স্পেন্ড করতে হবে। এই পর্যন্ত আপনাদের আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি দেখতে পাচ্ছি কিছু কোয়েশ্চেন। মামুন ভাই বলছেন যে এই ল্যাব ফাইল শেয়ার, অফকোর্স আমি আপনাদেরকে যে নোটবুকের যে গিটহাবের যে লিংক দিয়ে দিছি, সেই লিংকের মধ্যে আপনারা এই ডাটা সেট এবং এট দ্য সেম টাইম এই নোটবুক গুলো পুরোটা পেয়ে যাবেন। তোমাকে আর বলছেন ইজ ইট পসিবল টু জুম, ক্যানট সি প্রপারলি, মানে হুইসন like the I'm so sorry, like if you go to like my GitHub page, I'm pretty sure যে ওখানে আপনারা এই জিনিসগুলো খুব দেখতে পারবেন। আচ্ছা, ভিজুয়ালাইজেশনের কোডটা যদি দেখাতেন। শিওর, ভিজুয়ালাইজেশনের কোডটা হচ্ছে এখানে, এটা আমি এখানে হচ্ছে ভিজুয়ালাইজেশন কোডের ভিতর আমি দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে একটা হচ্ছে কলাম নেম আর হচ্ছে কলাম হচ্ছে এই কলামটা হচ্ছে কন্টিনিউয়াস কিনা আর কি। তো দেখেন আমি প্রথমে দুইটা সাবপ্লট করছি এখানে। তো সাবপ্লট করার পর আবার সে প্রথমে আইডেন্টিফাই করে নেয় whether this is continuous, যদি কন্টিনিউয়াস হয় তাহলে সে আমাকে ডিস্ট্রিবিউশন প্লট দিবে এবং ডিস্ট্রিবিউশন প্লট অনুযায়ী সেকেন্ড সাবপ্লটে আমাকে কাউন্ট প্লট দিবে। যদি যদি সেই ক্ষেত্রে আবার দুইটা যেহেতু সাবপ্লট আছে, সাবপ্লটের ক্ষেত্রে দুই রকম আমাকে ইনপুট। আপনারা যদি এই কোডটা দেখেন, মানে বেশি জটিল না, আপনার যদি পাইথন এবং প্যান্ডাস ধারণা থাকে কিংবা ম্যাটপ্লটলিবে ধারণা থাকে, আপনার এই সহজেই এই কোড সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন আর কি। তো আমি গিটহাবে যেহেতু দিয়ে দিছি, গিটহাব থেকে আপনারা কোডগুলো ডাউনলোড করে কোডগুলো অ্যানালাইসিস করতে পারবেন। ওকে ফাইন। তো এরকম ভাবে আমি অনেকগুলো, যেমন আরেকটা মজার ব্যাপার দেখেন, যেমন ইস্যু মান্থ, আমি একটা ইনফরমেশন দিই, যেমন ইস্যু মান্থ তেমন একটা আমার ইম্পর্টেন্ট ভেরিয়েবল না, কারণ হচ্ছে সব মাসই মোটামুটি আমার একটু সেম রেটে ডিফল্ট হইতেছে। তার মানে মান্থ মানে কোন মাসে আমি লোন দিচ্ছি সেটা তেমন একটা ভূমিকা পালন করতেছে না লোন ডিফল্ট হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে এখানে, কারণ ডিসেম্বর মাসে একটু স্লাইটলি হায়ার, বিকজ ডিসেম্বর মাসে হচ্ছে আমার হলিডে এবং এখানে ক্রিসমাস আছে এবং ক্রিসমাসের বন্ধ আছে এবং মানে ডিসেম্বর ইমিডিয়েট পরেই হচ্ছে নিউ ইয়ার। তো এই ক্ষেত্রে অনেকে ভ্যাকেশনে যান হয়তো, বা সেই ক্ষেত্রে বা কেনাকাটা করেন, কেনাকাটা করার জন্য অনেকে হয়তো লোন নেন, সো লোনের জন্য আর কি ডিসেম্বর মাসে একটু লিটল হায়ার। তো ইটস ফাইন। তো এরকম ভাবে আপনারা যদি প্রত্যেকটা ডাটা অ্যানালাইসিস করেন, আপনারা দেখবেন মানে খুব ইন্টারেস্টিং প্যাটার্ন গুলো দেখতে পাবেন এইরকমের। তো এরকম ভাবে ইয়েস হ্যাঁ, আমরা আসলে একটা প্রশ্ন ছিল যে আমরা যখন ডেটাগুলো সর্ট করব, তো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, তো আমরা যদি শুধু প্যাটার্নের জন্য দেখি যে কোনটা প্যাটার্ন ফলো করে, তাহলে কি আমরা অনেকগুলো ভেরিয়েবল মিস করছি না, যেখানে আপনার এক্সেপশনের উপর ডিল করে, যে এই কেসটা হলে এক্সেপশনালি একটা আমরা রাইজ তাহলে
ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা এমন কোনো ভ্যারিয়েবল পাই যেটার জন্য শুধুমাত্র there is a it makes a difference যে লোন হয় কিনা সার্টেন ক্যাটাগরি হলে লোন দিবেন পার্সেন্ট প্রত্যেকটা ভ্যারিয়েবল আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। ব্যাপারটা যেটা হচ্ছে এটা হচ্ছে একদম ভেরি বেসিক প্রিলিমিনারি স্টেজ। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, আই লাইক ইউর কোয়েশ্চেন। তো এইটার যে মেইন উদ্দেশ্য, মানে আমি তো প্রথমে 151টা ফিচার থেকে 93 মানে 93টা ফিচার আমি নিয়ে আসছি অলরেডি। সো 93টা ফিচার হচ্ছে হেলদি ফিচার, মানে টেন্টেটিভলি বেসড অফ কাপল অফ লাইক আদার প্রিপ্রসেসিং স্টেপস, রাইট? সো এই 93 ফিচার এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে 93 ফিচারের মধ্যে আমি জাস্ট আইডেন্টিফাই করতেছি ম্যানুয়ালি যে কোন ফিচারটা আমার জন্য ভালো হবে। এরপরে আপনার যেটা বললেন যে র্যাঙ্কিং করা, হ্যাঁ র্যাঙ্কিং আমি ফিচার গুলোর মধ্যেও পরে আমি র্যাঙ্কিং করব। মানে র্যাঙ্কিং করার আগে আমি আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই 93 ফিচার সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা নেওয়া, কনসেপ্ট নেওয়া। সো আমি যে স্টাডিটা করলাম এখানে, সেই স্টাডিটা আপনাকে একটা ডোমেইন নলেজ বা একটা ওই ফাইন্যান্সিয়াল নলেজ আপনাকে দিতে হেল্প করবে আর কি। তো এইটাই। তা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে মানে র্যাঙ্ক করার আগে, আমি এখন তো র্যাঙ্ক করি না ভেরিয়েবল গুলোকে, অবশ্যই আমি র্যাঙ্ক করব। তো র্যাঙ্ক করার আগে মানে এই ফিচারটা আপনাকে বেশ একটা ফাইন্যান্সিয়াল ধারণা দিবে যে এই হয়তো এই পুরো কাজটা করতে আমার তো একদিন লাগে না, আমার তো মানে সপ্তাহের পর সপ্তাহ অলমোস্ট মাসের মতো সময় লাগছে। তো এই আপনি যদি এক মাস এই 93 ফিচার নিয়ে যদি টাইম স্পেন্ড করেন, আপনাকে প্রচুর ইনফরমেশন দিবে যা পরবর্তীতে আপনাকে ফিচার ইঞ্জিনিয়ার করতে হেল্প করবে। যেমন যেমন আমি আপনাকে যেটা দেখালাম, যেমন এই এই তিনটে ফিচারকে কম্বাইন, আপনি যদি এই স্টাডিটা না করতেন আপনি জানতেন না যে এই তিনটে ফিচারকে যদি কম্বাইন করেন তাহলে আপনি একটা বেশ স্ট্রং আর একটা ফিচার পাচ্ছেন আর কি। তো এইটা হচ্ছে আমার উদ্দেশ্য এই এই মানে প্রি প্রসেসিংটা এবং হচ্ছে ডোমেইন নলেজ গেইন করার জন্য। এটা কি আপনার কোশ্চেনের উত্তর হয়েছে? আমি কি উত্তর দিতে পারছি? জি ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। সো আমার নেক্সট যে ডিসকাশনটা সেটা হচ্ছে এই ডোমেইন নলেজ আপনি নেওয়ার পর আপনার মাথায় যখন মানে চলে আসবে ওকে ফাইন এই বিষয়গুলো তো হচ্ছে লোনকে এফেক্ট করতেছে, বা আপনি যদি মেডিকেল ডাটা নিয়ে কাজ করেন, ও আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে এই ডিজিজকে স্প্রেড আউট করতে বেশি হেল্প করতেছে। এর ফলে যেটা হবে আপনার ডোমেইন নলেজটা নিয়ে নিলে মানে আপনার জন্য কারোর সাথে ডোমেইন এক্সপার্ট যারা যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজার যারা আছে কিংবা হচ্ছে যা ডক্টর যারা আছে তাদের সাথে আপনার কমিউনিকেট করতে সুবিধা হবে। বিকজ আপনি ডেটার উপর বেস করে এই আলোচনা করতেছেন, তাদের সাথে যখন আপনি দেখবেন আমি তো এই বিষয়গুলো পাইছি, মানে ডু ইউ এগ্রি উইথ মি অর ডু ইউ থিঙ্ক দ্যাট মানে ডেটা আমাকে সঠিক যে ইনফরমেশন দিচ্ছে, তখন আপনার কমিউনিকেট করতে সুবিধা হবে। অলরাইট। সো আমরা যখন এই ধরনের ডোমেইন নলেজ গুলো নিয়ে নিব, ডোমেইন নলেজ গুলো মানে এক্সট্রাক্ট করব, এর পরবর্তীতে আমাদের যে কাজটা যেটা হবে সেটা হচ্ছে দেখেন মানে আমি এই ফিচার গুলো থেকেও আমি কিছু কিছু ফিচার গুলো পেয়েছি যে ফিচার গুলো হচ্ছে ইম্পর্টেন্ট না আমার জন্য, মানে যেমন হচ্ছে মান্থ বা সামথিং এরকম। তো এখান থেকেও আমি কিছু ফিচার গুলো আমি সিলেক্টেড ফিচার্স টু বি রিমুভ যেটা আমি কিছু কিছু ফিচার রিমুভ করছি। তো দেখা যাচ্ছে এই 93 ফিচার থেকে আমি এই পুরো অ্যানালাইসিস থেকে আমি পেলাম মানে 61 ফিচার আমার জন্য কোনো হেল্পফুল না। যেমন এমপ্লয়মেন্ট টাইটেল, মানে I don't need the employment title, like whether you are pilot or whether you are doctor or whether you engineer, I don't care, because মানে আমার এই ইনফরমেশনটা তেমন বেশি হেল্পফুল হচ্ছে না। সিমিলারলি টাইটেল, তারপর হচ্ছে কোথায় ইউআরএল আইডি, মানে ইট ডাজন্ট ম্যাটার, রাইট? সো এখান থেকে এই যে এই ডোমেইন নলেজটা আপনাকে এই 61 নয়েজি ফিচার আইডেন্টিফাই করতে হেল্প করতেছে। সো দ্যাটস ওয়াই এই ডোমেইন, বাট আমি তারপরেও রিমুভ করার আগে এই ফিচারগুলো আমি আরো দুইবার ডাবল চেক করে নিব যে ফিচারগুলোর মধ্যে কোনো আমি ইম্পর্টেন্ট ফিচার আমি ডিলিট করতেছি কিনা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে। সো 61 আমি 93 ফিচার থেকে 61 ফিচারটা আমি পেলাম যেগুলো হচ্ছে মানে মানে ব্যাড ফিচার্স অর নয়েজি ফিচার্স অর সামহাউ নট গুড এট অল। সো এখান থেকে আমি ডিলিট করার পর দেখেন আমি 36 বেস্ট ফিচার্স আমি পাইছি, হুইচ ইজ very good, which is very important. মানে এই পর্যন্ত আসতে আপনার কিন্তু সপ্তাহ পর সপ্তাহ সময় লেগে যাবে। মানে আমি কিন্তু পুরো সিস্টেমটা ডেভেলপ করছি মানে অনেক দিন হয়েছে, তো আমার কাছে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে পুরো একটা কাজ এই পর্যন্ত আসতে এত বেশি সময় লাগবে কেন, কিন্তু আপনি যখন রিয়েল লাইফে ডাটা নিয়ে কাজ করবেন, আপনি যখন ডোমেইন নলেজ গুলো এক্সট্রাক্ট করা শুরু করবেন,
তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার টাইম স্পেন্ড করা দরকার এই ডাটা সম্পর্কে। আপনি যখন দেখবেন এই ডাটাগুলোর মধ্যে এই মানে জুসি ইনফরমেশন গুলো আছে, তখনই আপনি বুঝতে পারবেন যে ওকে ফাইন, আই নিড টু রিয়েলি স্পেন্ড মোর টাইম অন দ্যাট। অলরাইট, দেন আমি 36 এরপরে আমি যেটা দেখলাম যে মজার ব্যাপার হচ্ছে এই যে 36 যে বেস্ট বা গোল্ডেন ফিচার্স, এই বেস্ট ফিচারের মধ্যে আমি পরে দেখলাম যে এর মধ্যেও কোনো মিসিং ভ্যালু আছে কিনা। এর মধ্যে আমি দেখলাম মাত্র 223টা মিসিং ভ্যালু আছে রিভলিউশন ইউটিলিটিস থেকে। তো ইটস ফাইন, আমি 223টা মিসিং ভ্যালুটাকে আমি রিপ্লেস করতে পারবো। এই ডাটাগুলোকে আমি ডিলিট করবো না, বাট হচ্ছে আমি রিপ্লেস করতে পারবো যে অন্য কিছু দিয়ে। সেটা আমি পরবর্তী যে স্লাইডটা বা সেখানে আমি আপনাদেরকে দেখাবো। তো অলরাইট ফাইন, তো আমার ব্যাপারটা যেটা হচ্ছে আমি সিলেক্টেড কিছু ফিচার পেয়ে গেছি। তো সিলেক্টেড ফিচার গুলোর মধ্যে আমি যেগুলো হচ্ছে আপনার মানে কি বলে মানে ড্রপ মানে মিসিং ভ্যালু বা নাল ডাটা আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমাকে দেখেন মোটামুটি সেম পরিমাণ ডাটা আছে, 36 ফিচার আছে এখান থেকে আমি পেয়ে গেলাম। তো 36 ফিচার পাওয়ার পর আপনি মোটামুটি দেখতে পান যে 36 ফিচার গুলো কি। তো এখানে আপনার মোটামুটি একটা ধারণা দিবে। তো 36 ফিচার গুলো হচ্ছে লোন অ্যামাউন্ট, ফান্ডেড অ্যামাউন্ট, টার্ম, ইন্টারেস্ট রেট, তারপরে ইনস্টলমেন্ট, গ্রেড কি, এমপ্লয়মেন্ট লেন্থ। আপনি যদি এখন একটু ন্যাচারালি এইদিকে একটু লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন এই ফিচার গুলো আসলেই ইম্পর্টেন্ট, মানে আপনার লোন ডিফল্ট হবে কি হবে না সেগুলো ডিটারমাইন করার জন্য। যেমন আমরা যেমন দেখছি টার্ম খুবই ইম্পর্টেন্ট, রাইট? তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট, হাই ইন্টারেস্ট রেট হলে অনেক সময় মানে আপনি এখন চিন্তা করতে পারেন আচ্ছা কেন হাই 15% এর উপর ইন্টারেস্ট রেট হইলে ডিফল্ট হয়। ডেফিনেটলি কারণ এখানকার যে লোনের যে স্ট্রাকচার সেটা হচ্ছে মানে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় আর কি, যেমন মানে সুদের উপর সুদ। এর ফলে হয় কি একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে যে আপনি যা লোন নিছেন তার 2 গুণ বা 3 গুণ লোন দিতে হইতেছে, ফেরত দিতে হইতেছে আপনার। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট যদি হাই হয় তাহলে আপনার ডেফিনেটলি মানে আপনার কি বলে এটাকে ডিফল্টের সম্ভাবনা বেশি। সো হুইচ মেক সেন্স। তো আপনি যে ধীরে ধীরে ইনফরমেশন নিতেছেন, তো একটা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যানুয়াল ইনকাম কিংবা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট লেন্থ কেন আমার হচ্ছে মানে লোনকে বেশি এফেক্ট করবে। ব্যাপারটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট লেন্থ যত বেশি হবে তার মানে আপনি একটা প্রতিষ্ঠানে যত বেশি ধরনের কাজ করবেন তার মানে ব্যাপার হচ্ছে আপনি কিন্তু স্টেবল, রাইট? তত বেশি স্টেবল তার মানে আপনি যত বেশি স্টেবল তত বেশি আপনার লোন পরিশোধ করার ক্যাপাবিলিটি থাকবে। আপনি যদি 10 বছর ধরে কাজ করেন আপনার কিছু না কিছু সেভিংস থাকবে। শুধু সেভিংসও না, আপনার একটা চাকরি আছে, নির্দিষ্ট মাসে আপনি নির্দিষ্ট একটা কিছু পাবেন, সেখান থেকে আপনি কম করে হলেও কিছু লোন দিতে পারবেন। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম, যার অ্যানুয়াল ইনকাম যত বেশি সে লোন তত বেশি দিতে পারবে, যার অ্যানুয়াল ইনকাম কম তার লোন দিতে পারবে না। এরকম ভাবে আপনার খুবই ইম্পর্টেন্ট নাকি এই জিনিসগুলো ভেরিয়েবলকে অ্যানালাইসিস করেন, তা আপনারা বেশ এখান থেকে ইম্পর্টেন্ট ফিচার গুলো পাবেন। আচ্ছা, এখন আমাকে যে কোয়েশ্চেনটা করছিল সেটা হচ্ছে এগুলো থেকে আমি র্যাঙ্ক করব। তো আমার পরবর্তী যে ডিসকাশন নেক্সট উইকে, তো আমি দেখেন এই পুরো সিলেক্টেড ফিচার গুলো আমি সেভ করে ফেললাম। এটার নাম হচ্ছে ডিএফ সিলেক্টেড এবং এটার মধ্যে আমি ইন্ডেক্স সেভ করিনি, আমার ইন্ডেক্স দরকার নেই। সো পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে এই ইডিএ নামে একটা ফাইল আছে, এখান থেকে আমি দেখবো যে থার্ড সিলেক্টেড ফিচার গুলো নিয়ে এখানে আমি কাজ করবো। এই সিলেক্টেড ফিচার গুলোর মধ্যে কি আমি আরো বেশি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবো, তারপর হচ্ছে র্যাঙ্ক করার চেষ্টা করবো ভেরিয়েবল গুলোকে বেসড অফ কোরিলেশন। বাট কোরিলেশনের ক্ষেত্রে কিছু ক্যাভিয়েট আছে, সেই ক্যাভিয়েট গুলো নিয়ে আমি আলোচনা করবো, যেমন কোনটার কোরিলেশন কি রকমের লোনের সাথে, এগুলো আমি আলোচনা করবো কেন আমাদের কোরিলেশন দরকার বা কি। তো এরপরে ফাইনাল স্টেজে আমি আপনাকে মডেল ডেভেলপ করব, যে প্রথমে মডেল ডেভেলপ করার ক্ষেত্রে যে আমাদের ডাটাটা হচ্ছে পুরোপুরি ইমব্যালেন্স ডাটা, তো সেই ইমব্যালেন্স থেকে কিভাবে আপনাকে হ্যান্ডেল করবেন, তারপরে হ্যান্ডেল করার পর ওটাকে আপনি ডাটাটাকে কিভাবে নর্মালাইজ করবেন, নর্মালাইজ করার পর কিভাবে আপনার সিম্পল লজিস্টিক রিগ্রেশন মডেল থেকে শুরু করে আপনার র্যান্ডম ফরেস্ট, তারপর হচ্ছে আপনার লাইট জিবিএম, বিভিন্ন বুস্টেড ট্রি বেস, এগুলো আপনি নিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমি আলোচনা করব, মানে এই পর্যন্তই। এর মধ্যে যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করবেন আর কি, মানে এর মধ্যে কারো কোনো কি প্রশ্ন আছে কিনা।
আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। Please tell us about the scatter plot. Could you please tell me like what scatter plot you're talking about? মির্জা কি আপনি কি শুনতে পান? Scatter plot of variable like scatter plot of variable like scatter plot like I believe I didn't use any of the scatter plot, did I? I believe I didn't use any of the scatter plot here. এখানে আপনি যদি আমাকে বলতে পারেন স্পেসিফিক্যালি কোনটা। হ্যাঁ, আমি পরবর্তীতে একটা মামুন ভাই প্রশ্ন করছেন যে সেশনের ভিডিও কি পাওয়া যাবে। ইয়েস, আমি পুরো ভিডিওটা রেকর্ড করছি। রেকর্ড করার পর এটা আমি প্রসেস করে, এখানে তো ভিডিওর মধ্যে কিছু হয়তো নয়েজ থাকতে পারে, সেই নয়েজ গুলো রিমুভ করে তারপর আমরা ভিডিওটাকে ফেসবুক এবং হচ্ছে ইউটিউবে আপলোড করবো। আপনার ভিডিওটা পাবেন এখানে। তো মির্জা আখি, আপনি যদি আমাকে বলেন যে কোন স্ক্যাটার প্লট, আমি এখানে স্ক্যাটার প্লট করি নাই। সো সম্ভবত কোনো নেক্সট লেকচারে আমি হয়তো বা স্ক্যাটার প্লট করতে পারি। নো, স্টিল আই ডিডন্ট ডু এনি স্ক্যাটার। ভাইয়া আপনার এখানে একটা এই যে এটা দিস ওয়ান, হ্যাঁ এই যে এটা। ও ওকে, সো এটা হচ্ছে হিট ম্যাপ। এটা হচ্ছে স্ক্যাটার প্লট না, এটা হচ্ছে হিট ম্যাপ। সেটা হচ্ছে মানে এই প্লটগুলোর মধ্যে আমি জাস্ট দেখালাম যে কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবলের রিলেশনটা আর কি কতখানি স্ট্রং। এটা হচ্ছে পুরোপুরি। এটা একটু যদি বলতেন হিট ম্যাপটা। হ্যাঁ, এটা সম্পর্কে আমি নেক্সট, আমাদের যেহেতু সময় নাই, অলমোস্ট আমাদের আর 2 মিনিট সময় আছে। তো এই আমি কোরিলেশন, বিভিন্ন ধরনের লিনিয়ার কোরিলেশন এবং নন লিনিয়ার কোরিলেশন, এগুলো নিয়ে আমি নেক্সট উইকে আমি এটা নিয়ে ডিসকাস করব আর কি। ভাই আপনার গিটহাবের লিংকটা কি দেওয়া আছে ফেসবুকে? হ্যাঁ, গিটহাবের লিংকটা আমি হচ্ছে এই আমি এটার মধ্যে দিয়ে দিছি, এটার ভিতরে গিটহাবের লিংকটা। আমি আপনারা যদি লেকচারটা যান আমার রিপোজিটরিতে, এখানে হচ্ছে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এই লেকচারটা কি গুগল ড্রাইভে আছে না? হ্যাঁ, এই লেকচারটা গুগল ড্রাইভে আছে এখানে, এবং এই গুগল ড্রাইভের ভিতর আপনি এখান থেকে আপনি এই লিংকটা পাবো। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমি যে বিষয়গুলো নিয়ে আপনাকে কথাগুলো বলছি সেই এক্স্যাক্টলি সেম কথাগুলোই আপনি এই ব্লগে পাবেন, মানে এক্স্যাক্টলি সেম ডাটা। এবং আমি হচ্ছে ওখানে আলোচনা করে দিচ্ছি কোড বাই কোড, এবং ওখানে প্রত্যেকটা কোডের এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি যে কোডগুলোর মধ্যে কি হবে। থ্যাংক ইউ। অলরাইট, সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি শেষ করব। আর একটা বিষয় আমি জানতে চাই, মানে ডু ইউ থিঙ্ক যে মানে এই ধরনের ডিসকাশনটা মানে আপনাদের হেল্প করতেছে বা আমাদের মানে হেল্প মানে কন্টিনিউ করা উচিত? বিকজ আমি দেখতে পাচ্ছিলাম যে কোনো অনেক পার্টিসিপেন্ট আসবেন, কিন্তু আমি মানে পরে দেখলাম যে অনেকে হয়তো অ্যাটেন্ড করতে পারেন নাই, হয়তো টেকনিক্যাল কমপ্লেক্সিটির কারণে হতে পারে। ভাইয়া হ্যাঁ, মেশিন লার্নিং এর কিছু পার্ট আছে, ওগুলো আসলে একটু বেশি ক্রিটিক্যাল। হ্যাঁ, কারণ আমরা আসলে শেখার জন্য আগ্রহী, আমরা নিজেরাও কিছু কাজ করি। তো দেখা যায় যে অনেক জায়গাতে কিছু প্রবলেম পাই, যেগুলো আসলে কারোর সাথে ডিসকাস করা বাংলাদেশ থেকে আসলে ওইরকম প্ল্যাটফর্ম এখনো হয় নাই মেশিন লার্নিং এ। হ্যাঁ, আমার আপনি জানেন। শিওর আমার মূল উদ্দেশ্যই ছিল এটা যে মানে আমরা হয়তো যারা ইউএসএ তে থাকি, এখানে বেশ বড় প্ল্যাটফর্ম আছে। এখানে আমি মানে যেমন আমি যেখানে কাজ করি সেখানে আমার টিমে প্রায় 34 জন ডেটা সায়েন্টিস্ট আছে। তা আমি জানি না পুরো বাংলাদেশে 34 জন ডেটা সায়েন্টিস্ট আছে কিনা, আমি সেটা শিওর না। আমি হয়তো এটাকে ছোটভাবে দেখতে চাই না, হয়তো এখন অনেক আছে, আমি জানি না। তো আমি হয়তো বা আমার কোনো সমস্যা পড়লে এদের কাছে যেতে পারি বা আমি ডিসকাস করতে পারি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা এখনো ইভেন ইউনিভার্সিটি পর্যায়ে হয়তো বা এখন মধ্যে মেশিন লার্নিংটা ওইভাবে শেখানো হয় না হয়তো বা। না, এক্স্যাক্টলি। তো ওই কারণেই মূলত আমার এই উদ্যোগটা নেওয়া যায়। আমি ভাবলাম হয়তো বা আমি আমার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং আমি যে আমার পিএইচডি তে যে থিসিস করছি বা রিসার্চ করছি সেগুলো নিয়ে যদি ডিসকাস করি, তাহলে দেখা যাবে যে অনেকেই হয়তো উপকৃত হতে পারবেন। আমার মূলত এটাই হচ্ছে মেইন মোটিভেশন আর কিছুই না। এবং আমি আমার স্বার্থ ত্যাগ করে আমি 1 ঘন্টা সময় ব্যয় করে ইভেন আমি জুম কিনছি আপনাদেরকে শেখানোর জন্য। এটা থ্যাংক ইউ সো মাচ।
নো প্রবলেম। সো যদি এর মধ্যে যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি মানে ভিডিও শেয়ার করা অফ করে দিব এবং মিটিংটা এন্ড করব। তাহলে আপনাদের সাথে আবার আগামী সপ্তাহে একই সময় আবার দেখা হবে, রবিবার রাত 10টা ঢাকার সময় আর কি। এবং এবং আপনারা আপনার ফ্রেন্ড যারা ইন্টারেস্টেড তাদেরকে বলবেন যে এখানে যদি আসে, তা যদি মনে করে এটা ভালো তাহলে তো অবশ্যই ভালো, আমরা সবাই মিলে ডিসকাস করতে পারবো। এটা এমন না যে আমি আপনাদেরকে শিখাচ্ছি আর আপনারা শিখতেছেন, এটা হচ্ছে সবাই মিলে ডিসকাশন করা। আপনাদের যদি কোনো কিছু জানার মানে বলার থাকে সেটাও আপনারা শেয়ার করতে পারবেন এখানে, এটা আর কি। অলরাইট, তো সবাই ভালো থাকবেন এবং সবাই তো গুড নাইট সবাইকে ঢাকার।